প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আমি আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই সনদের বাস্তবায়ন আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প প্রস্তাব পদ্ধতি। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। সিপিডির সংলাপ, বিনিয়োগে চায় স্থিতিশীল নীতি। দৈনিক সমকাল, অভিযুক্ত 117 নেতা ভোটার তালিকায়, 7 মাসে 2259 শিশু খুন, নির্যাতনও বাড়ছে। দৈনিক যুগান্তর, হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা, মিশন বাস্তবায়নে হাবিব। সরকারের 365 নিয়ে সিপিডির সেমিনার, মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। কালের কণ্ঠের শিরোনাম, এখন ভোটার 12,61,70,000, বেকারত্বেও বাড়ছে অপরাধ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, অনিশ্চয়তা কাটেনি অর্থনীতিতে, শিগগিরই সরাসরি দেখা হবে, তারেক রহমান বলেছেন। মানব জমিনের শিরোনাম, যে কৌশলে এগুচ্ছে বিএনপি, বিতর্কিত 40 পুলিশ কর্মকর্তার পদক বাতিল। দৈনিক খবরের কাগজ, নির্বাচনের পথে অনেক বাধা, মেয়েদের আরেকটি ইতিহাস। আমার দেশ, পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনো বাতিল করেনি সিডিএ। জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির। আমাদের সময়, সামনে বিপুল সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বিস্তর, দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি। সময়ের আলো, লক্কর ঝক্কর চলবেই, বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে অর্থনীতি, সিপিডির মূল্যায়ন। রূপালী বাংলাদেশ, খুন নৃশংসতায় ছমছমে চারপাশ, বললেন তারেক রহমান, পানির হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব। দৈনিক করতোয়া, শিগগিরই সরাসরি দেখা হবে, রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান। ঋতুপর্ণাদের পর এবার সাগরিকাদের ইতিহাস। আলোকিত বাংলাদেশ, ফুরফুরে মেজাজে বিএনপি। ইনকিলাব, সর্বত্রই ভোটের প্রস্তুতি, প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন আজ। ইলিয়াস খান, আপনি শিরোনাম শুনলেন, নির্বাচনের ঘোষণা, সামনে নির্বাচনের প্রস্তুতি, এবং তারপরেও কখনো কখনো কেউ শঙ্কার কথাও বলছেন। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি, সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় গণভোট, সুপ্রিম কোর্টে রেফারেন্স এবং অধ্যাদেশ জারি সহ নানা মত এসেছে। তো এইটা কি, এই অস্থিরতা বা এই অমত কি নির্বাচনে প্রভাব ফেলবে? নিশ্চয়ই ফেলবে, আমার মনে হয় আপনি যেটি বলেছেন। কারণ জুলাই সনদ নিয়ে নানা ঘটনা ঘটেছে আমাদের সময় নিয়ে। জুলাই ঘোষণা কখন ঘোষণা করা হবে সেটি নিয়ে কিন্তু দীর্ঘদিন বিতর্ক চলেছে। আমাদের যারা এনসিপির বন্ধুরা আছেন তারা নানা ধরনের হুমকি দিয়েছেন। এটিকে কেন্দ্র করে আপনি যে নির্বাচনের প্রসঙ্গে বলেছেন, নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি। অনেকগুলো দল, বিএনপি বাদে ছোটখাটো যে দল আছে, তারা তো এক ধরনের ব্যারিয়ার সিস্টেম। কালকে জামায়াতের নেতা তাহের সাহেব বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা কাটেনি। আবার ইসলামী আন্দোলনের বিবৃতি, সরকার সন্ত্রাস দমনে কঠোর না হলে আসন্ন নির্বাচন অনিশ্চিত বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ দীর্ঘদিন যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এটিকে একটু শেপ দিতে এখন কিন্তু একটা নির্বাচন দরকার। কারণ আমরা জানি যে গত 3টি নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে, প্রকৃত জনমত সেখানে প্রতিফলিত হয়নি। তো এখন একটা নির্বাচন দরকার। তো জামাত নেতা যেটি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ আছে, বাট বাংলাদেশে খুব ভালো এর চেয়ে ছিল এরকম কিন্তু আমরা দেখিনি। সুতরাং এটির দোহাই দিয়ে যে নির্বাচনের পরিবেশ নেই, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না, বলা উচিত না। কারণ এই যেসব নেতারা বলেছেন তারাও কিন্তু সাফার করেছেন, 15 বছর জেল খেটেছেন, নানা ধরনের হুমকিতে ছিলেন, মামলা ছিল তাদের নামে। এখন যদি এগুলো বলে নির্বাচন পেছানো হয়, তাহলে সেটি হবে আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ আমি আপনার এই স্টোরি তো আগেও বলেছি, বাংলাদেশের মানুষের কিন্তু নির্বাচনে ক্ষুধাও একটা আছে। দীর্ঘদিন তারা ভোট দিতে পারে। প্রায় 4 কোটি ভোটার যারা হয়েছে, এরা নতুন ভোটার, তারা কিন্তু ভোট দিতে পারেনি, শুধু ভোট দিতে চায়। এবং শুধু এখানেই না, আপনি দেখুন ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, তারপর অন্যান্য যে বোর্ডগুলোর নির্বাচন, সেগুলো কিন্তু হতো না। বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো যে অমুকের সভাপতি, যেমন রেজা ভাই আপনার সঙ্গেই আমরা ছিলাম, এই যে এফবিসিসিআই নির্বাচন, বিএমএ নির্বাচন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে
রিপোর্টার, তখন কিন্তু এগুলো অনেক উৎসবমুখ পরিবেশে কাভার করতাম, কিন্তু এটি কিন্তু দীর্ঘদিন ধরে নাই। মানে আপনি যেটা বলছেন যে নির্বাচন মানে উৎসব, অসংখ্য মানে সাধারণ মানুষের অংশগ্রহণ, জি স্বতঃস্ফূর্ত পরিবেশ, সেই পরিবেশটা দীর্ঘদিন ছিল না। জি, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হচ্ছে, এটি আমি আশা করতে চাই, নির্বাচন তো আরও 6 মাস বাকি, প্রায় 6 মাসের বেশি। সুতরাং চিফ অ্যাডভাইজার সাহেব যে ডেট দিয়েছেন, এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আমি আশা করি। আপনি আশা করছেন। একই সাথে যেহেতু আপনার আমার দুজনেরই ক্যাম্পাস রাজনীতি দেখার সুযোগ হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে কাজ করবার, আমি ইত্তেফাকে কাজ করেছি। এই যে এখন 3টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন ঘোষণা হলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে বোধহয় একটু অনিশ্চয়তা দেখা দিয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট যেটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংঘাতের সংখ্যা, এবং যেটা এখানে প্রথম আলোর শিরোনাম আছে, হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। না, হলের নাকি রাজনীতি করতে পারবো না, তা প্যানেল দিব কীভাবে? আমরা তো জানি যে আপনি নির্বাচন মানে হলে আলোচনা করা যাবে না, তাহলে কিভাবে কি করা যাবে? আমরা তো 90 ডাকসুতে ভোট দিয়েছি, এটার উৎসব ভোট দিয়েছি এবং রিপোর্টার হিসেবে আমরা নির্বাচন আবারও করেছি। ভোটার ছিলেন, হ্যাঁ আপনিও ছিলেন তখন, এখন শেষ দিকে বোধহয়। শেষ দিকে, হ্যাঁ। তো আমরা তো তখন দেখেছি কি উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সব হলে, তারপরে সর্বত্র কলা ভবনে, ডাকসু ভবনে। এখন যদি রাজনীতি না করতে পারে, রাজনীতির কথা বলতে না পারে, তাহলে তো হবে না। আমি একটা প্রক্রিয়া চলছে ছাত্র রাজনীতি বন্ধ করা, এটি আমাদের দেশকে নেতৃত্ব শূন্য করার একটি প্রক্রিয়া। কারণ আপনি জানেন যে, কিন্তু সেক্ষেত্রে কি আপনাকে ছোট্ট করে আপনি অন্যভাবে নিয়ে, যেমন ধরেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিবেশ, মুক্ত পরিবেশের কথা আমরা বলছি, এবং অবশ্যই সেটা কাঙ্ক্ষিত ছিল, কিন্তু এই যে কোনো ঘটনা হলেই রাত দুপুরে মিছিল করা, রাত দুপুরে সবাইকে করা, এই সংস্কৃতিটা কেন? এই সংস্কৃতি তো ভালো না, এটি হচ্ছে, এবং এটি সাম্প্রতিক কালে হচ্ছে, বিশেষ করে 5ই আগস্টের পরে, এবং আগেও কিছুদিন ছিল আন্দোলনের সময়। যেমন সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে বলা হচ্ছে, বিভিন্ন ছাত্র সংগঠন অভিযোগ করেছে যারা গুপ্ত দল করে তারা এগুলো করছে, এক ধরনের মব ক্রিয়েট করতে চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যে ধরনের স্লোগান হয়, সেটা মুখে উচ্চারণ করা, এটা আমাদের কাঙ্ক্ষিত না। এটা আমরা খুব লজ্জাবোধ করি যে আমরা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সেখানে এই ধরনের আপত্তিকর স্লোগান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত বুদ্ধির চর্চার জায়গা, আপনার মত আপনি দিবেন, আমার মত আমি দেবেন, কি এখানে এখন যে ধরনের পলিটিক্স চলছে এবং এখন যে ধরনের স্লোগান হচ্ছে, শুধু স্লোগানে না আমি আর স্টুডিওতে সব বলবো না, নানা কিছু চলছে, যেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন দেখি নাই। এবং না, এই যে আমরা আলোচনাটা করছি, সাবেক ছাত্র শিক্ষার্থী হিসাবে আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা স্খলন হয় এবং অপরাধ বোধ হয়, খুব কাজ করে এটি। আমি খুব পীড়িত বোধ করি আসলে এইসব দৃশ্য এখন দেখি। আমরা জানি না পরিবেশ কোথায় নিয়ে যাবে, তবে কাঙ্ক্ষিত পরিবেশটা থাকুক, নির্বাচন হোক, ছাত্র সংসদ, এটাই আমাদের কাম্য। একটু অন্য আলোচনায় আসি। দৈনিক সমকালে ব্যানার রিপোর্ট হয়েছে যে 7 মাসে 259 শিশু খুন, নির্যাতন এখনো বাড়ছে। এই যে শিশুরা খুন, শিশুদের প্রতি সহিংসতা, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন আরেকটি বিষয় আলোচিত হওয়া খুবই জরুরি দরকার। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন এআই দিয়ে বাচ্চাদের মুখ দিয়ে যে ধরনের কথাবার্তা বলানো হচ্ছে, আমি জানি না যারা এটা ভিউ বাড়ানোর জন্য, পয়সা কামানোর জন্য যে কাজটি করছেন, এটা ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে, কি বলেন আপনি? এটি আমাদের চরম সামাজিক অবক্ষয়। আজকে ওখানে মধ্যে ডক্টর হেলাল একটা ইন্টারভিউ এসছে যে আমাদের যে মানসিক বিকৃতি ঘটেছে আমাদের মধ্যে, আমরা যে মানসিকভাবে ঠিক না তার প্রকাশ হচ্ছে। শিশুরা, কোমলমতি শিশুরা হচ্ছে আমাদের কাছে ফুলের মতো। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একজন শিশুকে জিজ্ঞেস করছে, এআই বানানো শিশুকে, বড় হয়ে তুমি কি হতে চাও? সে মহিলা যিনি জিজ্ঞেস করছে, সে উত্তর দিচ্ছে, বড় হয়ে আমি আপনাকে বিয়ে করতে চাই। এগুলো খুব দুর্ভাগ্য। এরা কারা করে এই কারাগুলো? এদের তাদের মানবিক বোধ পর্যন্ত এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত। আমরা তো বলি মুক্ত গণমাধ্যম, মুক্ত মাধ্যম, বাট এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। আপনি দেখুন একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশের বাইরে থেকে অনেকে যেভাবে কথাবার্তা বলে দেখি আমরা, খুব প্রচুর ভিউ হয়, এটি একটি জেনারেশন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটি লাগাম টেনে ধরা। জেনারেশনকে নষ্ট হয়ে যাচ্ছে যে আপনি নিশ্চয়ই সেই ভিডিওটা বোধ করে দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন কোনো কিছু লুকানোর নাই। কেউ আবার এটা এমন কিছু আচরণ করে বলছেন তুই ভিডিও করে ভিউ বাড়া। যেমন একজন বৃদ্ধ দেখলাম যে তার স্ত্রীকে বোধ করি কবর দেওয়ার চেষ্টা করছেন, তাকে এটা কেউ আবার
এটা ভিডিও করছে। তো এই যে মানসিকতা, এই মানসিকতা আবার উস্কে দিচ্ছে, হা হা আপনার দিচ্ছে। সামনে মানুষ হত্যা করছে, আপনি যে হত্যা করছে তাকে ফেরাচ্ছেন না, তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন না, আপনি ভিডিও করছেন। আমাদের এই মানসিক দৈন্যতা, এই মানসিক বিকৃতি আমি জানি না কীভাবে শেষ হবে। সরকারের ৩৬৫ দিন সিপিডির আলোচনার মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। আসেনি তো। তবে একটি ব্যবসা কিন্তু আমি এবার লক্ষ্য করেছি, রোজায় কিন্তু আমাদের দ্রব্যমূল্য ফার্স্ট টাইম আমরা দীর্ঘদিন পরে দেখেছি। যেমন রোজার আগে সবসময় বাণিজ্য মন্ত্রী তারা বলেন যে এবারে পণ্যের দাম বাড়বে না, কিন্তু বাড়েনি এমন সময় কিন্তু আমার জীবদ্দশায় আমি দেখিনি। কিন্তু এবারে কিন্তু একটু সহনীয় ছিল, ওই সময় মনে হয়েছিল যে কথা রেখেছি, কথা রেখেছি। তো এবারে কিন্তু একটু সহনীয় ছিল, বাট কিন্তু আবার বেড়ে যাচ্ছে তো, আবার বেড়ে যাচ্ছে। আজকে দেখলাম পেঁয়াজের দাম ৮০ থেকে ৮৫ টাকা। তো এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আর ওই যে সিপিডি যেটি বলেছে, আর্থিক ক্ষেত্রে কিছু কিছু ব্যাংক ট্যাঙ্ক সহ কিছু কিছু জায়গায় ভালো অবস্থা হয়েছে, বাট হচ্ছে কি একটা অস্থিতি বা অস্থায়ী সরকারের কারণে বিনিয়োগ কিন্তু বাড়ছে না। এবং আপনি একটি রিপোর্ট আপনি পড়েছেন, কোন পত্রিকায় আমি বলতে পারবো না, যে বেকারত্ব বাড়ার কারণে নানা ধরনের অপরাধ বাড়ছে। আপনি একটি রিক্সাওয়ালাকে হত্যা করে রিক্সা নিয়ে যাচ্ছেন, রিক্সার কত দাম, যেগুলো তো বেকারত্বের কারণে হচ্ছে। সুতরাং স্থিতিশীল সরকার দরকার। যারা বিনিয়োগ করতে চায়, দেশি এবং বিদেশি, তারা কিন্তু চান যে একটা স্থিতিশীল সরকারের অবস্থায় আমি বিনিয়োগ করব। এই সরকার কতদিন আছে তো বিনিয়োগকারীরা জানেন না, সুতরাং তারা কিন্তু বিনিয়োগ করতে চায় না। প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ গ্রাজুয়েট বের হয়, তাদের চাকরি নেই, কোথায় যাবে? এবং বাংলাদেশে এমন একটি সংস্কৃতি, লেখাপড়া শিখে যে কৃষিকাজ বা অন্যান্য কাজ করা যায়, এটি কিন্তু ভাবতে পারে না বাংলাদেশে। আপনি যে প্রসঙ্গটা তুললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। একজন বেকারের যন্ত্রণা সেই নেই যে বোঝে, যার যায় সেই বোঝে যে আমার কি যায়। একজন বেকার যে তার সামাজিকভাবে শুধু নয়, তার পারিবারিক জীবনেও যে কতটা নিগৃহীত, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। এই যে তোরে দিয়ে কিচ্ছু হবে না, এই অপবাদ অপমান, সেটা তার জন্য যে কতটা, অথচ সে শিক্ষিত, MA পাস, উচ্চ শিক্ষিত। এবং আমাদের এখানে কিন্তু দাস মানসিকতা, সবাই চাকরি করতে চায়, ব্যবসা করে যে কিছু করা যায় বা করতে পারে এই চিন্তা কিন্তু খুব কম মানুষই করে। লেখাপড়া মানে এটা মধ্যবিত্ত ফ্যামিলির চাই যে আমার সন্তানটা চাকরি করুক, হ্যাঁ, কিন্তু কেউ ঝুঁকি আমাকে শেষ বয়সে আমার হালটা ধরবে। কেউ ঝুঁকি নিতে চায় না যে আমি ব্যবসা করে দেখি ভালো কিছু করা যায় কিনা, এই ঝুঁকি কিন্তু কেউ নিতে চায় না। সুতরাং আমাদের মানসিকতার প্রয়োজন, চেঞ্জ করার প্রয়োজন বলে আমি মনে করি। তারেক রহমান বলেছেন শিগগিরই সরাসরি দেখা হবে। শিগগির বলেন না বোধহয়, বলছেন, হ্যাঁ এটি শিগগিরই বলেছেন। শিগগিরই বলেছেন, যাই হোক শিগগির দেখা হবে। হ্যাঁ, এটি তো একটা স্বস্তির খবর। বাংলাদেশের ধরুন বিএনপির কোটি কোটি কর্মী, তারা কিন্তু তার জন্য অপেক্ষা করছেন। তিনি দীর্ঘ 17 বছর ধরে তিনি দেশের বাইরে আছেন। যদিও তার উপদেষ্টা কালকে বলেছেন, একজন উপদেষ্টা, যে তার অবস্থা যে বেনজির ভুট্টোর মতো হবে না, সেটা আশঙ্কা করা হচ্ছে। সেই নিশ্চয়তা কে দিবে? কারণ দেশের এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে দেখুন একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে, এরকম নানা ঘটনা তো ঘটছে বিভিন্ন জায়গায়। সুতরাং এই অবস্থায় তিনি কতটা নিরাপদ, তার তো ধরুন বাংলাদেশের জাতীয়তাবাদ, তিনি এখন প্রতিভূ, তাকে কেন্দ্র করে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তার উপর তার জীবনে কিন্তু অনেক ঝুঁকি রয়েছে বলে আমি মনে করি। সুতরাং তিনি দেশে আসবেন, সবসময় তো বলেন দেশে আসতে চান, কিন্তু কতটা নিরাপদ সেই প্রশ্নে কিছু আসে। তো আশা করতে চাই তিনি যেহেতু বলেছেন যে শিগগিরই দেখা হবে, এবং তিনি সব ব্যবস্থা নিয়ে আসবেন বলে আমি আশা করি। জি, মেয়েদের নিয়ে একটু কথা বলি। জি, মানে ফুটবলে আমাদের মেয়েরা যে এত দ্রুত বিস্ময়কর অর্জন করবে সেটা বোধ করি আমরা কেউই ভাবিনি। এই যে এশিয়ান কাপে মূল পর্বেরও আছে এবং অনূর্ধ্ব 20-এও আমরা জায়গা করে নিলাম, যদিও কালকে তারা হেরেছে, হ্যাঁ, বাট তাদেরকে আমরা সবসময় আমরা কনগ্রাচুলেট করতে চাই। কারণ আমাদের এখানে কিন্তু একসময় ফুটবল খুব জনপ্রিয় খেলা ছিল, এবং ফুটবল জনপ্রিয় কারণও আছে। ধরুন এই 200 টাকা একটা বল কিনে বা 500 টাকা বল কিনে অনেকে খেলতে পারে। ক্রিকেট খেলতে কিন্তু অনেক খুবই ছোট, জি, খেলার সময়টা সময়, আর ক্রিকেট খেলা কিন্তু অনেক টাকা পয়সার দরকার, বাট ফুটবলে কিন্তু সেরকম দরকার নেই। যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের মেয়ে ফুটবল দলকে কিন্তু আগে কখনোই ন্যূনতম গুরুত্বই দেওয়া হতো না। এখন তারা খুব ভালো করছে, এবং আমাদের সব জায়গায় আমাদের বাংলাদেশকে, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই মেয়ে ফুটবলদের তারকা খ্যাতি দেখছি, তারা কি সুন্দর পোশাক পরে আসছেন। কালকে দেখলাম যে বিসিবি একজন ফুটবলারকে বাড়ি করে দেওয়ার কথা বলেছে, এবং আমি দেখলাম যে ফুটবলার যারা আছেন তারা অধিকাংশ গরিব পরিবারের সন্তান, তাদেরকে যথাযথ এই অর্জন বোধ করি আমাদের মেয়েদের যে অধিকার, সেই অধিকারের জায়গাটাকে আরো পোক্ত করবে। হ্যাঁ, নিশ্চয়ই করবে। তো আমি আশঙ্কা করছি যে
এক ধরনের মৌলবাদী শক্তির যে উত্থান ঘটছে এটা বাংলাদেশে, খুব গুরুত্বপূর্ণ। সামনের দিকে এরা কতটা লিফট পায় বা তাদের পিছনে এগুতে কতটা পারবে। এগুতে পারবে সেটি কিন্তু আপনি খুব ভাবার বিষয়। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, আশা করি দেশবাসী এটা ভাববেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম আমাদের মেয়েদের ফুটবলের সাফল্য, আমাদের এটা অনেক আশান্বিত করে এবং অনেক আশা জাগায়। একইভাবে এই ফুটবল বা ক্রিকেটে মেয়েদের ব্যাপারে যে বৈষম্য আছে বেতন ভাতা সুযোগ সুবিধার ক্ষেত্রে, সেই বৈষম্যটাও বোধ করি অবসান হওয়া দরকার। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।